সকালে নাস্তার পর আয়ু এসে শাহরুখ সাহেবের কাছে একটা প্রস্তাব রাখলেন। আব্বা, আপনাকে একটা কথা বলার ছিল। শাহরুখ সাহেব পত্রিকা থেকে চোখ সরিয়ে আয়ুর দিকে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ বল, কি বলবি? বলছি, তে এখানে কতদিন ধরে আছে? এই তো প্রায় 20 দিন ধরে। কেন? আসলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার সাথে করে তেকে রাজশাহী নিয়ে যেতে চাই। ও, আমার এতে অনুমতি দেওয়ার মতো কিছু নেই। তুই বরং তের বাবার সাথে কথা বলে দেখ। ওর ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত ওর বাবাই তো নেবে, তাই না? আয়ুকে কোনো এক অজানা কারণে সংকোচ ঘিরে ধরল, যদিও এই মুহূর্তে সেটা নিজের বাবার সামনে প্রকাশ করলো না। কৌশলে এড়িয়ে গিয়ে বললেন, আব্বা, আমি বলবো। বিষয়টা কেমন দেখায় না? আসলে কাল রাতে লিসা এসে আমাকে বলল, তেকে আমাদের সাথে নিলে হয় না। এখন আমি এটা কিভাবে বলি বলুন? আয়ুর পাশে লিসাও দাঁড়িয়েছিল। শাহরুখ সাহেব তার দিকে তাকাতে সেও মায়ের কথায় মাথা নাড়ালো। আচ্ছা ঠিক আছে, আমি জেহবকে ফোন করে দেখি সে কি বলে। তারপর লিসা বলল, না না ভাই, এখনই দিন না, আমরা তো আজ বিকেলে রাজশাহী রওনা দেব। জেহব এই সময় প্রতিদিনই ক্লাসে ব্যস্ত থাকেন, আজও সেরকম ক্লাস করাচ্ছিলেন। শাহরুখ সাহেবের ফোন পেয়ে ক্লাসের বাহিরে বেরিয়ে আসলেন। শাহরুখ সাহেব জেহবের সাথে তের রাজশাহী যাওয়ার কথা বললেন। তাকে সবটা বুঝিয়ে বলতে তিনি জানালেন, আমার এখানে কি মত দেওয়ার আছে, আপনার আর মামির যেটা ভালো মনে হয় সেটাই করুন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আরেকটা কথা, তে যদি যেতে না চায় তাহলে ওকে বাধা দিবেন না। তেকে একটু দেন তো ফোনটা। তে এখানে আসার পর সহজে বাবার সাথে কথা বলতে পারেন না। জেহব প্রায়ই শাহরুখ সাহেবের স্ত্রীর সাথে কথা বলেন। তের কথা যখনই বলেন তখনই তিনি একটা কথা বলেন, হয়তো তে ঘুমাচ্ছে, নয়তো সুজির সাথে বাহিরে গেছে। এমন সব উদ্ভট উছিলা দিয়ে এড়িয়ে যান। শাহরুখ সাহেব বাসায় থাকা অবস্থায় তাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। এই নিয়ে 2 বার দেখেছে, আর 2 বারই তিনি তেকে কথা বলতে দিয়েছেন, না হলে অন্যদের ভয়ে বলতে পারেনি। অনেক বাধার পর তে আজ জেহবের সাথে কথা বলছে, যার কারণে তার গলা কাঁপছিল। তে ধরা গলায় বলল, বাবা, আমাকে আবার কবে বাড়িতে নিয়ে যাবেন? আমি কি আর আপনাদের কখনো দেখতে পাবো না? তের কণ্ঠস্বর শুনে জেহবের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কণ্ঠস্বর শোনা মাত্র চোখ জুড়ে পানি টলমল করছে। তে সামনে থাকলে হয়তো বুঝে ফেলতো, তার জন্য তার বাবাও সমান তালে কষ্ট পাচ্ছেন, কিন্তু পরিস্থিতি তার হাত পা বেঁধে রেখেছে। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বললেন, আমার তেমার কি বাসার জন্য মন খারাপ হচ্ছে? আবার দেখি ছোট বাচ্চাদের মতন কান্নাও করছে। তের মন খারাপের সময় জেহবকে এই একটা কাজই সবসময় করতে দেখা যায়, তাকে কথার ছলে হাসাতে বাধ্য করেন। এখন উল্টো সেরকম কিছুই হয়নি। জেহব আড়ালে একটা দীর্ঘশ্বাস ফেলেন, তারপর বললেন, বাবার জন্য কি মনটা বেশি খারাপ হয়ে আছে তোমার? তে কিছু বলল না। তারপর জেহব আবারও বললেন, ফুপুর সাথে রাজশাহী যাবে, সেখান থেকে না হয় কিছুদিন ঘুরে আসো, দেখবে মন মেজাজ ভালো হয়ে গেছে। তে জানে এখন তার ইচ্ছে না থাকলেও তাকে বাধ্য হয়ে রাজশাহী যেতে হবে, যদিও এখানে ইচ্ছে না থাকার মতো কোনো কারণও নেই তার কাছে। বরঞ্চ এখানে থাকলে যেভাবে থাকতো সেখানে গেলেও হয়তো এভাবেই থাকতে হবে। জেহব ফোন রাখার আগে তেকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, মন দিয়ে পড়াশোনা করো কেমন? তোমার অনেক দূর পৌঁছতে হবে। তোমার মাও এটাই চাইতো। শাহরুখ সাহেবের স্ত্রী তেকে কিছুতেই রাজশাহী যেতে দিতে চাইছিলেন না। তে এখানে থাকলে সুজির মার কাজে অনেক সাহায্য হতো। বিশ্বস্ত তো ছিলই, সাথে বাহিরের কাউকে কাজের জন্য রাখা লাগতো না। এই যুগে এসে বিশ্বস্ত কাজের লোকের বড়ই যে অভাব। যে টাকা কাজের লোকদের দিত, ভেবেছিল সেগুলো না হয় তুলে রাখবেন, সেটা আর হলো কই? আয়ু তাকে রাজশাহী নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে। অন্যদিকে সুজির মা তের দিকে তাকিয়ে আছেন, তের মতিগতি বোঝার চেষ্টা করছেন। যদি রাজশাহী যাওয়ার জন্য রাজি হয়ে যায় তাহলে নিশ্চিত এতদিনের সব পরিকল্পনা ভেস্তে যাবে। শাহরুখ সাহেবের স্ত্রী না পারছে মেয়ের পক্ষে বলতে, না পারছে ছেলের বউয়ের পক্ষে বলতে, বাধ্য হয়ে মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। শাহরুখ সাহেব যা বলবে তাতেই সবাই রাজি হবে। তের এবার নিজেকে একদম জলজন্ত একটা পুতুলের মতো লাগছে, যে যেভাবে পারছে নিজের মতন তাকে ব্যবহার করছে। এই যে এখন শাহরুখ সাহেবের মতামতে তেকে রাজশাহীতে যেতে হচ্ছে, অথচ 2 দিন বাদে তার ঢাবির পরীক্ষা ছিল।
কিন্তু সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি বাবাও মনে রাখেনি তার পরীক্ষার কথা, শুধু মুখেই বলেন তিনিও চান তে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করুক। এভাবেই বুঝি তার সব স্বপ্নগুলো ধূলিসাৎ হতে চলল। ভেতরে ভেতরে নিজের প্রতি চাপা অভিমান জন্মালো। কেন বাকি সবার মতন তার জীবনটা হলো না? বেশি কিছু তো চাইনি, অন্তত কয়েকদিন আগের জীবনটা হলেও তো দিব্যি কাটিয়ে দিতে পারত। তা না হয়ে এভাবে ঘোর অমাবস্যা কেন নেমে এলো? এত কিছুর পর এবার রাজশাহীতে তার জন্য আবার কোন অমাবস্যা অপেক্ষা করছে কে জানে। বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামলো। তে সরাসরি এমন বাড়ি এর আগে কখনো দেখেনি। টিভি সিরিয়ালে সারা জীবন এত বড় বড় বাড়ির নমুনা দেখে এসেছে। তাদের বাড়িটা যখন বানিয়েছিল তখন তে তার বাবাকে বলেছিল, বাবা আমাদের বাড়িটা যদি আরেকটু বড় হতো তাহলে কোনো অংশে জমিদার বাড়ির চেয়ে কম হতো না, তাই না? বাবা সেদিন মুচকি হেসে বলেছিল, ঈশ্বর যেটুকু সামর্থ্য দিয়েছে তাতে খুশি থেকো, চেয়ে দেখো তোমার যা আছে অন্যদের তো হয়তো সেটাও নেই। ঈশ্বর খুশি হয়ে যেটা দেন সেটাতে সন্তুষ্ট থাকো, তাহলে তিনি আরো বাড়িয়ে দেবেন। এর ধারণা এই বাড়ির কর্তা আগে নিশ্চয় কোনো জমিদার বংশের ছিল। দারোয়ান গেট খুলে গাড়ি থেকে ব্যাগপত্র নিয়ে ভিতরে চলে যায়। লিসাও তার ভাইকে নিয়ে এতক্ষণে বাড়ির ভিতরে চলে গেছে। তে আয়ুর পেছন পেছন যাচ্ছে। আয়ু যাওয়ার আগে তেকে বলে গেলেন, তে তুমি না হয় ভেতরে যাও, আমি তোমার দাদুকে একটা ফোন করে আসি। তে জানালো, সমস্যা নেই ফুপু, আপনি কথা বলে আসেন। তে বাসার ভেতরে যাবে কি যাবে না সে নিয়ে দ্বিধায় ভুগছে। লিসাও সাথে নেই, সে থাকলেও চলতো। তে বাহিরে দাঁড়িয়েছিল, এমন সময় ভিতর থেকে একজন মহিলা দরজার সামনে এসে দাঁড়ান। তিনি এসে তেকে দেখে শুরুতে কটূক্তি করে বললেন। বোঝা যাচ্ছে তিনি তেকে সহজভাবে নেননি। কি চাই আগে বলে রাখছি, এখানে কোনো কাজের ব্যবস্থা হবে না। মহিলার কথা শুনে তে ভেতর থেকে চুপসে গেছে। এখানে আসতে না আসতে একেবারে কাজের মেয়ের মতন আচরণ দেখানো শুরু হয়ে গেছে। অবশ্য এই মুহূর্তে সে নিজেকে এর থেকে বেশি কিছুই মনে করছে না। হয়তো ফুপু এসেও একই কথা বলবেন। আসলে তেকে পুরো কথা শেষ করতে না দিয়ে মহিলা বলে উঠল, আসলে নকলে কিছু জানি না, নেই বলছি মানে নেই। মহিলার কথার মাঝে একটা ছেলে এসে দাঁড়ালো। ছেলেটা গম্ভীর গলায় বলল, কি হচ্ছে এখানে? মহিলা হকচকিয়ে উঠল, বলল, মেয়েটা সে কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে, যত বলতেছি এখানে কাজের ব্যবস্থা হবে না, চলে যেতে, যাওয়ার কোনো নামই নেয় না। মহিলার কথা শুনে ছেলেটা তের মুখের দিকে একবার তাকালো, তারপর বলল, ও কি মুখ ফুটে একবারও বলেছে কাজের কথা? কথা শেষ করতেই ততক্ষণে আয়ু ফোনে কথা শেষ করে চলে আসে। দরজার সামনে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, সে কি তুমি এখনো ভেতরে যাওনি? তে আয়ুর দিকে তাকালো। ছেলেটা আয়ুকে বলল, ছোট চাচি, মেয়েটাকে কি তুমি এনেছো? হ্যাঁ, ও আমার ভাতিজি হয়। পরিচয় শুনে মহিলার চোখে মুখে অপরাধবোধ ফুটে উঠল। ছেলেটি তখন বলল, এতক্ষণ শুধু শুধু মেয়েটাকে কাজের লোক ভেবে কী সব ব্যবহার করলেন, দেখেছেন? আয়ু এগিয়ে এসে বলল, কি বলছো এসব জাঙ্কু? তে কেন কাজের লোক হতে যাবে? পোশাক আশাক কোন দিক দিয়ে কাজের লোকের মতো লাগছে? তখন কাজের লোকটি বলল, মাফ করবেন ছোট ভাবি, আমি বুঝতে পারি নাই, বলে মহিলাটি মাথা নিচু করে রইলেন। জবাবে আয়ু বলল, ঠিক আছে আপনি ভেতরে যান, তে এসো। ভাইয়া, আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার তোমার পালা, বলে লিসা চুপ করে রইল। ছেলেটি বলল, তোর ভাইয়া কেমন সেটা তুই ভালো করেই জানিস, সে কথা দিয়ে কখনো খেলাপ করেনি, তাই চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। লিসা একটু খুশি হয়েই বলল, আমি জানতাম তুমি তোমার কথার খেলাপ করবে না, তোমাকে অনেক থ্যাঙ্কস ভাই। এত তাড়াতাড়ি থ্যাঙ্কস দিতে নেই মেরি বেহেন, থ্যাঙ্কসটা আপাতত তুলে রাখ, পরে দিস, বলে ছেলেটি রহস্যময় হাসি হাসলো, যেটা দেখে লিসা রীতিমতো চুপসে গেল। বলল, আবার কি করতে হবে আমায়? আপাতত কিছুই না, শুধু যা জানিস সেটা চেপে রাখ, যদি বাহিরে বেরিয়েছে তাহলে কিন্তু। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কেউ জানতে পারবে না। এখান থেকে চলে যেতে ছেলেটি লিসার অগোচরে বলল, আজকাল কেউ স্বার্থ ছাড়া চলে না রে, যেখানে তুই বোন হয়েও চলিস না সেখানে আমি কি করে চলি বল। সকালে ব্রেকফাস্ট টেবিলে আয়ু লিসাকে পাঠিয়েছে তেকে ডেকে আনার জন্য। তে সেখানে আসতে দেখলো ডাইনিংয়ে আয়ু সহ বাসার সবাই উপস্থিত রয়েছে, দুজন বৃদ্ধ এবং বৃদ্ধ উপস্থিত রয়েছেন।
দেখে বোঝাই যাচ্ছে একজন লিসার দাদা এবং অন্যজন তার দাদি হবেন। আয়ু সবার সাথে থেকে তার ভাতিজি হিসেবে পরিচয় করিয়ে দিল। লিসাদের পরিবারটি একটা যৌথ পরিবার। এত বড় বাড়িতে কম মানুষ থাকবে সেটা কি করে হয়? লিসার জ্যাঠামশাই কিম নামজুন, যিনি পেশায় একজন সফল ব্যবসায়ী, এবং লিসার জেঠিমা মিসেস কিম সবজিন। তাদের কথার মাঝেই সিঁড়ি বেয়ে উপরতলা থেকে লিসার জ্যাঠাতো ভাই জাঙ্কুক এবং তার বড় ভাই নেমে এলো। তে দেখলো কালকে দরজার সামনে যে ছেলেটি অর্থাৎ জাঙ্কুক, সেও তৈরি হয়ে নেমে এসেছে। সবার মাঝে লিসার জেঠিমা জিন বলে উঠল, বা আয়ু, তোমার ভাতিজি তো দেখতে খুব সুন্দর। তে সবার সামনে দাঁড়িয়েছিল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিম নামজুন বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন মা, চেয়ার টেনে বসো। তে আয়ুর দিকে তাকাতেই সেও বসতে বললেন। তবুও মনের দিক থেকে অনেক সংকোচ হচ্ছিল দেখে ওপাশ থেকে লিসার দাদা বলে উঠলেন, বসো বসো, সমস্যা নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আয়ু বলল, আসলে বাবা, ও তো এখানে নতুন, তাছাড়া ও একটু ভীতু টাইপের, কিন্তু পড়াশোনায় বেশ ভালো। পরের দিন শুক্রবার, সবার ছুটির দিন হওয়ায় সবাই বাসাতেই ছিল। বিকেলের দিকে জাংকুকের কয়েকটা ফ্রেন্ড আসে। এবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সুবাদে তার বন্ধুবান্ধবদের আমন্ত্রণ করেছে। তে হইচই শুনে কৌতূহলবশত নিজের রুম থেকে বাইরে বেরোতেই তাদের সামনে পড়ল। তেকে দেখে একজন বলে ফেলল, জাংকুক মেয়েটা। কথাটা শেষ করতে পারল না, তার আগে পাশ থেকে আরেকজন বলে উঠল, শালা অভ্যাস আর বদলাতে পারলি না, যেখানে সেখানে খালি মেয়ে দেখার ধান্দা খুঁজিস। জাংকুক তার বন্ধুদের দিকে তাকাতেই তারা বুঝে গেল। কথা ঘুরিয়ে বলল, ভূতের মুখে রাম রাম ধ্বনি, এখানে সবাই জানে কে কেমন, সুতরাং লাজ লজ্জা থাকলে নতুন করে কথা তুলিস না। এগুলো বলে তারা ওখান থেকে চলে গেল।